সালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম 2026 শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি আব্দুল্লাহ হাজির হয়ে গেলাম বাংলা প্রথম পত্র আজকে ফররুক আহমদের কবিতা পদ্মা পড়াতে। সবাই কেমন আছো? সবার কাছে একটু জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাইও অনেক বেশি ভালো আছো। ঢাকায় এই মুহূর্তে বেশ গরম। আবার ঢাকায় হঠাৎ করে খুব বৃষ্টি নামে। কখনো মেঘ, কখনো বৃষ্টি এটাই চলতে থাকে। আমি চেষ্টা করি কমবেশি প্রতিদিন সকালবেলাই এক্সারসাইজ করতে। মূলত আমি দৌড়াই। তো আমি যখন আজকে দৌড়াচ্ছিলাম ভোরবেলা, তখন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি। এরপরেই বৃষ্টি বাড়ে, ঝোড়ো হাওয়া। আবার একটু পরে দেখি যে অনেক গরম। মানে আমি ততক্ষণে যদিও আমার দৌড়-টৌড় শেষ, আমি চলে এসেছি গোসল-টোসল করতে। তো ঢাকার এই ওয়েদারের অবস্থা যেমন থাকুক, তোমাদের কেমন কি চলছে এটা একটু জানতে চাই। ওকে মির্জা হাসান লিখেছে যে, "আমার ক্লাস অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।" চিটাগাংয়ে অনেক গরম। ফাহমিদা বলল হ্যাঁ, আসলে চাঁপাইনবাবগঞ্জে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে। আচ্ছা দৃষ্টি আমার কিন্তু আগামী মাসে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ যাবার একটা প্ল্যান আছে। অবশ্যই ব্যক্তিগত কাজে, অফিসের কাজে নয়। আ একটা হচ্ছে নওগাঁর পোরশাতে যাবার আর চাঁপাইনবাবগঞ্জ সদরেই আরকি। না আমাকে অসুস্থ মনে হচ্ছে না? আমি অসুস্থ না। আমি অসুস্থ না। আলহামদুলিল্লাহ আমি সুস্থই আছি। যশোরে অনেক গরম পড়েছে মিথুন বলছে। আমার কাছে তো বাংলাদেশের যেই জায়গাতে গিয়েছি যশোরটাই আমার কাছে যশোরের গরমটা আমার কাছে সবচেয়ে মানে যন্ত্রণাদায়ক মনে হয়েছে। দিনাজপুরের গরমও অনেক মানে দুঃখজনক গরম। কিন্তু যশোরের গরমটাও আমার কাছে খুব কষ্ট লেগেছে আরকি। আচ্ছা নামাজের বিরতির কথা একজন বলছে, নামাজের বিরতি কয়টা থেকে কয়টা পর্যন্ত দিলে তোমাদের জন্য ভালো হয় তোমরা একটু লিখো। আমি সেই হিসাবে আসরের নামাজের বিরতিটা নিবো। আমি রাফি তোমার মেসেজটা দেখতে পেয়েছি। আমি অন্যদের মেসেজটা একটু জানতে চাচ্ছি। একটু বলো। নামাজের বিরতি কয়টা থেকে কয়টা পর্যন্ত দিলে তোমাদের জন্য ভালো হয়? আচ্ছা ৫টা ১০ থেকে ৫টা ২০, ৫টা থেকে ১৫ আচ্ছা ঠিক আছে। আমরা ৫ থেকে ৫টা ১৫ এরকম একটা নামাজের বিরতি আমরা দিব। তো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি এখন চ্যাটটা পজ করে দিলাম। আমি আর কথা এই মুহূর্তে আমরা বলব না। সো আমাদের সবার মুখে আপাতত তালা। আমি যখন তোমাদেরকে কথা বলতে বলব, তখন তোমরা কথা বলবা। হাসিব আমাকে জিজ্ঞেস করেছে আমি নীলফামারী এসেছি কিনা? আমি নীলফামারী ডিরেক্ট সরাসরি কখনো যাই নাই। কিন্তু আমি ডোমারের উপর দিয়ে বেশ কয়েকবার গিয়েছি। ডোমারের উপর দিয়ে আমি মিতালি এক্সপ্রেস দিয়ে ভারতের শিলিগুড়ি গিয়েছি। আবার এমনিতে আমি ওই রুটটা ব্যবহার করেও অন্য জায়গাতে গিয়েছি। মানে নীলফামারীর উপর দিয়ে গিয়েছি। কিন্তু নীলফামারীতে আমার কখনো থামার অভিজ্ঞতা নাই। আচ্ছা, পদ্মা। তো আমি ক্লাস শুরু করার আগে সবসময় বলি, এখনো বলছি, তোমরা বড় ক্লাস। তোমরা অনেক ম্যাচিউর। তারপরেও তোমাদেরকেও এটা বলতে হয় যে, অনলাইন ক্লাস করতে গেলে কিন্তু ঘুম আসে। এটা বাস্তব। আমি নিজেও যখন অনলাইনে কোনো কোর্স-টোর্স করি, আমার নিজেরই ঘুম আসে। এটা সত্য কথা। মানে এটা আসলে যে অস্বীকার করবে সে মিথ্যা কথা বলতেছে। সো অনলাইন ক্লাসে ঘুম আসে। আমরা চোখে মুখে পানি দিয়ে ক্লাস করতে বসবো। এরপরে যদি ক্লাস করতে, করতে ঘুম এসে যায়, আমরা দাঁড়িয়ে যাব। কিন্তু আমরা ঘুমিয়ে কোনো ক্লাস করব না। ঠিক আছে? ঘুমিয়ে ক্লাস করলে সেই ক্লাস করা আর না করা একই কথা। হুম। এবারে আরেকটা বিষয় সেটা হলো গিয়ে যে আমরা গুরুত্বপূর্ণ যা বলবো আমি যা বলবো তোমরা নোট ডাউন করবা। আ মোহাম্মদুল্লাহ একটু আমার পানির বোতলটা দিয়ে যেতে বলো। আর আজকের ক্লাসের কবিতাটা খুবই ছোট। ঠিক আছে? সো আজকের ক্লাসটাতে আমরা বেশি ডিসকাস করব হচ্ছে আজকের ক্লাসের কিছু প্রশ্ন নিয়ে। এই চ্যাপ্টারটা কিন্তু নতুন বাই দ্যা ওয়ে। মানে আমাদের যখন বইটা সংশোধিত হলো তারপরে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পেলাম। এখন নতুন চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু একটু মানে ট্যাকটিক্যালি থিংক করলেই বোঝা যায় যে নতুন চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই চ্যাপ্টার থেকে আমি অনেক প্রশ্ন লিখেছি আজকে এবং এই চ্যাপ্টার থেকে একটু ট্রিকি ওয়েতে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমরা আজকে সেগুলো প্র্যাকটিস করব বেশি। চলো ১ম এই আমরা চলে যাই ফররুক আহমদকে নিয়ে একটু জানার জন্য। ফররুক আহমদ জন্মেছিলেন ১৯১৮ সালে, মৃত্যুবরণ করেছেন ১৯৭৪ সালে। আচ্ছা, আ আমি একটু তোমাদের কাছে জানতে চাই যে ফররুক আহমদের কথা ঠিক আছে। তোমরা কে আরিফ আজাদের নাম শুনেছ? আমি রিজিউম করে দিলাম চ্যাটটা। আরিফ আজাদের নাম শুনেছ কে? তোমরা একটু লিখো তো। আর আরিফ আজাদের কোন বই পড়েছো কিনা? বই পড়ে থাকলে সেই বইটার নামও লিখো। আমি চ্যাটটা খুলে দিয়েছি, তোমরা লিখো। আরিফ আজাদের নাম কে শুনেছ বা আরিফ আজাদকে কে চেনো? বা আরিফ আজাদের কোন বই পড়েছো কিনা বা কোন বই পড়েছো এটা একটু যদি লিখো। এটা প্যারাডক্সিক্যাল সাজিদ হতে পারে বা অন্য অনেক
আচ্ছা, প্যারাডক্সিক্যাল সাজিদ পড়েছে অনেকে বলছে। আচ্ছা, অনেকে বলছে তার প্রায় সব বই পড়েছে। আচ্ছা, হুম। আচ্ছা, ঠিক আছে রাফি, আমরা ৫টা ৫ যাব না, আমরা ৫টার দিকেই আমরা ইয়ে করে দেব, ছেড়ে দিব। ঠিক আছে। নামাজের বিরতির জন্য। ওকে। বেশিরভাগই পড়েছে প্যারাডক্সিক্যাল সাজিদ আছে ১, ২ বেলা ফুরোবার আগে, প্রত্যাবর্তন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি চ্যাটটা পজ করে দিলাম। ঠিক আছে, আমি চ্যাটটা পজ করে দিলাম। বেলা ফুরাবার আগে কিংবা প্রত্যাবর্তন যার কথাই বলি না কেন, আরিফ আজাদের কথা কেন বললাম এটা বলাটা মুখ্য। আরিফ আজাদ একজন ঔপন্যাসিক, গল্পকার। উনি অনেক কিছুই লিখেছেন। প্যারাডক্সিক্যাল সাজিদ একটা উপন্যাস, এবং উনি আরো নানা গল্পও লিখেছেন। কিন্তু উনার গল্পের মাঝে আমরা একটা ঘরানা পাই বা একটা বিষয় নিয়ে উনি অনেক ফোকাস করে লিখেন, সেটা হলো ইসলামী ভাবধারা, বা এটাকে ইসলামিক সাহিত্য বলা যেতে পারে কিছু ক্ষেত্রে, বা যাই হোক না কেন, মূলত ওটার ভেতরে ইসলাম থাকেই। ইসলাম ছাড়া উনি লেখেন না। তো ফররুখ আহমদের বিষয়টা পুরোপুরি আরিফ আজাদের মতো নয়, কিন্তু ফররুখ আহমদ তার লেখা প্রচন্ড রকমভাবে ইসলামী সংস্কৃতি, ইসলামী ইতিহাস এগুলো দ্বারা প্রভাবিত ছিল। তো ফররুখ আহমদের কবিতার মাঝে উনি যেই পরিমাণ বিদেশি শব্দ ব্যবহার করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তার ফার্সি শব্দের ব্যবহার কিংবা আরবি শব্দের ব্যবহার, এটা থেকেও বোঝা যায় যে তিনি ওই ঘরানাটা দ্বারা প্রচন্ড রকম প্রভাবিত ছিলেন, ইতিবাচকভাবে, ভালোভাবে প্রভাবিত ছিলেন। তো তিনি জন্মগ্রহণ করেন আমাদের বাংলাদেশের মাগুরা জেলার মাঝাইল গ্রামে। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। তিনি কর্মজীবনে অনেক রকম পেশার সঙ্গেই সংযুক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দীর্ঘ সময় চাকরিরত ছিলেন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে। ৪০-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ ছিল সাত সাগরের মাঝি, যেটা প্রকাশিত হয় ১৯৪৪ সালে। সাত সাগরের মাঝি সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন, এবং মরণোত্তর ২১ পদকে ভূষিত হয়েছেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাস্যকর পদক, মরণোত্তর ২১ পদক। ওই লোক জীবিত থাকতে তার কোনো খোঁজ খবর নাই। মরার পরে আরে লোকটা কত ভালো আছিল, তোমার মরার পরে তোমার ওই আহারে লোকটা কত ভালো ছিল বলে আসলে কোনো লাভ নাই। যেই পদক, ও বেঁচে থাকলে উনি ওটা উনার অন্তরকে শান্তি দিতে পারতো যে সেই পদকটা তিনি পেয়েছেন। মৃত্যুর পর তুমি মরণোত্তর পদক দাও, আর তুমি তার লাশটাকে ওই যতই শহীদ মিনারের সামনে রেখে ১০টা গুলি ছোড়ো আকাশে, কোনোই লাভ নাই, তাতে কিছুই যায় আসে না। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমরা এখানটাতে দেখতে পাচ্ছি। চলো আমরা কবিতাতে চলে যাই। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। অনেক ঘূর্ণিতে ঘুরে, পদ্মা। যখন পদ্মা সেতুর কথাও বলা হয়েছিল, পদ্মা সেতু নির্মাণে এমন কিছু জিনিসের প্রয়োজন পড়েছিল যে এটা ইউনিক ভাবে শুধু পদ্মা সেতুর জন্যই বানানো হয়েছে। যেমন এর মধ্যে অন্যতম ছিল একটা হাতুড়িও। তো অ্যামাজন রিভার বাদে এইরকম খরস্রোতা নদী পৃথিবীতে কিন্তু বিরল, যেটার উপরে এরকম একটা ব্রিজ যাবে। পদ্মা সেতু দিয়ে আমি কয়েকদিন আগেও গেলাম। মানে নরমালি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। পদ্মা সেতু আসলে ঘুরতেই যাওয়া ছিল ওটা। ঐরকম কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। এমনিতে পদ্মা মানে যখন সেতু ছিল না, তখন আমার যাওয়ার বেশ কয়েকবার অভিজ্ঞতা আছে। আমি যশোর গিয়েছিলাম তখন, মানে ভারত গিয়েছিলাম ২০১৮ সালে। তখন ভারত যাবার সময় আমি পদ্মা সেতু ক্রস করে তখন সে ফেরি দিয়ে যাই। আমার ফুপুর বাসা ছিল খুলনাতে। ওই সময় একইভাবেই যেতে হতো। তো এই যে পদ্মা সেতু বা পদ্মা নদী, এটা আসলে একটা প্রমত্তা। মানে যখন পদ্মার ঢেউরে একটা গান আছে কাজী নজরুল ইসলামের, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় নিয়ে যা যারে। পদ্মা এমন ভাবে, এত প্রমত্তা ভাবে সবকিছুকে গ্রাস করে ফেলে। তো সেই পদ্মা নিয়েই হচ্ছে আজকে এই কবিতাটা, যেখানে বলা হচ্ছে অনেক ঘূর্ণিতে ঘুরে, মানে ভয়ঙ্কর পদ্মা, পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, সমুদ্রের চেয়ে কোনো অংশে পদ্মা কম না, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। যেই জলদস্যু দুরন্ত হারমাদ, এবারে আমরা সেই দুরন্ত হারমাদটা আসলে কি
এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে পর্তুগিজ জলদস্যু, তাদেরকে আর্মাড বা হারমাদ বলা হতো। সরি, পর্তুগিজ জলদস্যু হারমাদ। মানে পর্তুগিজ জলদস্যু হারমাদ যারা অনেক ঘূর্ণিতে ঘুরে, মানে সমুদ্রের পেয়ে ঢের সমুদ্রের সাথে অনেক সমুদ্রে অনেক জায়গাতে তোরা গিয়েছে। জলদস্যুরা কি করে? জলদস্যুরা হচ্ছে সমুদ্রের মাঝে যেই শিপ টিপ পায়, জাহাজ টাহাজ পায় বা নৌকা, এগুলো থেকে চুরি ডাকাতি করে, ঠিক আছে, খুন খারাপি করে। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যুদের অন্তর, মানে এত সমুদ্র টমুদ্র ঘুরে আসছে, এত বড় বুকের পাটা, এত বড় কলিজা, সেই দুরন্ত হারমাদও পদ্মাকে দেখে ভয় পায়। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এখান থেকে আমরা কবিতাটা শুরু করব। তরঙ্গ ভঙ্গ বলতে এখানে বোঝাচ্ছে ঢেউয়ের কথা, বর্ণ শব্দের অর্থ বোঝাচ্ছে রং, পাণ্ডুর মানে কি? পাণ্ডুর মানে হচ্ছে ধূসর বর্ণ বা ফ্যাকাশে, অর্থাৎ পদ্মার যে ঢেউ ওটা দেখে তার চোখে মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, মানে সে ভয় পেয়ে গেছে। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। আমরা এখান থেকে শুরু করব। সো আপাতত আমরা বিরতিতে চলে যাই, দাঁড়া আমি একটু লিখে দিই। হ্যাঁ, আজটা 12 পর্যন্ত, আমি 12 মিনিট বিরতি দিলাম।
শুরু করে দাও। ঠিক আছে, ওকে। তো আমরা এই লাইনটাতে ছিলাম যে তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, মানে যেই হারমাত জলদস্যু এতটা ভয়ানক, তারাও যখন পদ্মার ঢেউ দেখেছে, এই পদ্মার উত্তাল অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেছে, তাদেরও মুখ ধূসর বর্ণের হয়ে গেছে। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল। সংগ্রামী মানুষ কারা? এখানে সংগ্রামী মানুষ বলতে মূলত সেই শ্রেণীকে বোঝানো হয়েছে যারা অনেক কষ্ট করে ফসল ফলিয়ে, অর্থাৎ যারা কৃষিজীবী মানুষ, এখানে তাদের কথা বলা হয়েছে। যারা কৃষিজীবী অর্থাৎ কৃষিকাজ করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের কথা বলা হয়েছে। তারা সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। সংগ্রামী মানুষ যারা, তারা দুই তীরে লাঙল চালিয়ে কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। দুই তীরে তারা লাঙল চালানোর মধ্য দিয়ে যেই উর্বর ভূমি রয়েছে পদ্মা নদীর অববাহিকায়, সেখানে তাদের কঠিন শ্রমের ফল থেকে, মানে তাদের এই পরিশ্রমের মধ্য দিয়ে তারা প্রচুর শস্যদানা পেয়েছে। অর্থাৎ এ দিয়ে এটাও প্রকাশিত হচ্ছে, মানে এই দুই লাইনের মধ্য দিয়ে, যে পদ্মার যেই পার্শ্ববর্তী জায়গা সেটা প্রচন্ড রকম উর্বর, এবং এতে অবশ্যই পদ্মার ভূমিকা আছে, ওতে পদ্মা আছে বলেই তো পার্শ্ববর্তী এলাকাটা এতটা উর্বর। আমার স্মৃতিটা কি জানো, যে পদ্মা সেতুতে যে গেলাম, পদ্মা সেতুতে কিন্তু আমি বেশি দিন আগে যাইনি, আমি গিয়েছি এটা ধরো 2-3 সপ্তাহ আগে আমি গিয়েছিলাম। আমি ওখানটাতে যাবার পরে মাঝখানে, আমি জানি থামাটা হচ্ছে নিষিদ্ধ, এরপরে হুটহাট আমরা থেমেছিলাম 1-2 বার, যদিও সাথে সাথে হচ্ছে পেছন থেকে চলে আসে ওখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরবর্তীতে ওখান থেকে সরে যেতে হয়। তুমি যদি শুধু একটু দাঁড়াবা, মানে এত বাতাস, এটা পদ্মা সেতুতেই দাঁড়াতে হবে এমন কোনো কথা নাই, তুমি পদ্মা সেতুর কাছাকাছি কোনো একটা জায়গাতে যে, মানে এত বাতাস। আসলে আমাদের জীবন ব্যবস্থাটা এখন আধুনিকতার নামে এমন হয়ে গেছে যে এই জীবন ব্যবস্থা আমাদের কাছ থেকে পাহাড় কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে নদী কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে সমুদ্র। আবার দেখো, তোমার কাছ থেকে পাহাড় নদী সব কেড়ে নেবার পরে তোমাকে সেই রিসোর্টে নিয়ে যাবে, অনেক টাকা দিয়ে ভাড়া দিয়ে তুমি থাকবা। মানে দেখো, তোমার কাছ থেকে আমি পাহাড় নিলাম, তোমার কাছ থেকে আমি সমুদ্র নদী সব নিয়ে নিলাম, নিয়ে তোমাকে রাখলাম লোকালয়ে শহরে। আবার তুমি তোমার বিনোদন কাটাতে যাচ্ছ সেই পাহাড় নদী সমুদ্রেই, কিন্তু যেখানে তুমি একসময় থাকতা, তো এখন তুমি সেখানে যাও অনেক অনেক টাকা দিয়ে। এই হলো পুঁজিবাদ। পুঁজিবাদ সবসময় একটা বিষয়ের উপরই ফোকাস করে, কিভাবে বেশি বেশি মুনাফা অর্জন করা যায় বা বেশি বেশি লাভ করা যায়। তাতে কি তুমি মরলা না বাঁচলা, তোমার ক্ষতি হইলো কি ভালো হইলো, কিছুই যায় আসে না। এই জন্যই তুমি দেখবা আমাদের, অন্তত ঢাকা শহর বলবো না, মোটামুটি সারা বাংলাদেশ জুড়েই তুমি দোকান থেকে কিছু কিনে খেতে যাবা, 90% বলবো না, 100% খাবারই হচ্ছে একদম বিষ্ঠা জাতীয় জঘন্য খাবার। এই চিপস, কোক, যেটাই খাও তুমি, বিস্কিট, সবই শরীরের জন্য খারাপ। ভালো খাবার ওভাবে খুব একটা বিক্রি হয় না, কারণ এই খারাপ খাবারগুলোতে মুনাফা বেশি, লাভ বেশি করা যায়। এই জন্যই দেখবা যে ডাক্তার তোমাকে ভালো ভালো খাবার খাওয়ার কথা বলবে, কিন্তু তুমি ওই হসপিটালেরই যদি ক্যান্টিনে যাও, তাহলে দেখবা সেখানে কোনো ফাস্ট ফুড ছাড়া কোনো খাবার নাই। এক অদ্ভুত হিপোক্রেসি, বা মানে দুমুখ ব্যবহার। চলো চলে যাচ্ছি আমাদের পরের অংশে। এখানে যে হারমাদের একটা প্রতীকী ছবি আমি দেখিয়েছি, কেমন থাকে হারমাদ জলদস্যুরা, এই তো স্প্যানিশ শব্দ আর্মাদা থেকে মূলত এটা এসেছে। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, এটা কেন বলা হলো? এটা বলা হলো যে উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। তো যেহেতু এটা অনেক বেশি উর্বর, ওই জমিটা, মানে পদ্মার চরটা, এবং পদ্মার উর্বর তোমার চরে, মানে ওই জমিটা বলতে আসলে বুঝেছি যে ওখানে তো চরও জাগে, সেই চরও যেমন উর্বর, এবং একটু আগে বলা হয়েছে পদ্মার অববাহিকা, মানে পদ্মার আশেপাশের এলাকাগুলোর কথা, ওগুলো অনেক উর্বর। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, এইটা বলতে কি বোঝাচ্ছে? আমি একটু চ্যাটটা রিজুম করে দিই, তোমরা একটু অ্যান্সার দাও তো, দেখি তো কে কে পারো, একটু লিখো তো।
জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, কি বোঝাচ্ছে এটা দিয়ে? একটু অ্যান্সার দাও তো আমাকে। দাঁড়াও, একটু আর পানির বোতলটা ফেলে আসছে কোথায়। মোহাম্মদুল্লাহ, আমার পানির বোতলটা একটু কাইন্ডলি দিও। মোহাম্মদুল্লাহ, একটু পানির বোতলটা একটু দিও। এই যে না, পানির বোতলটা এইখানেই, ওই জিহাদ ভাইয়ের বসার এখানে। এখানে আসলে কয়েকজন এটা ঠিকঠাক উত্তর দিয়েছে, সেটা হলো নদীর জন্য ঝুঁকিপূর্ণ জীবন। দেখো, নদীর পারে মানুষের জীবনযাত্রাটা আমাদের আর ৮-১০টা মানুষের জীবনযাত্রার মতো নয়। নদী ভাঙন হয়ে কত মানুষ যে তার সর্বস্ব হারায় সেটা বলাই বাহুল্য। আমার একটা ছবির কথা মনে পড়ে, এটা আজ থেকে বেশ কয়েক বছর আগে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুকে ছবিটা বেশ ছড়িয়েছিল। ছবিটা ছিল এমন যে একজন বয়স্ক ভদ্রলোক তিনি এভাবে বসে আছেন, মানে এভাবে তিনি বসে আছেন তার স্ত্রীর কবরের পাশে। নদী ভাঙন হতে হতে তাদের ঘর বাড়ি সবকিছু চলে গেছে। তার প্রিয় মানুষ, তার সেই স্ত্রী, আজ থেকে বহু বছর আগে যাকে দাফন করা হয়েছিল, সেই কবরটাও আর কিছুক্ষণ টিকে থাকবে, এরপরে সেই কবরটাও ভেঙে চলে যাবে। ওই শেষ সম্বলটুকু একটু দেখার জন্য তিনি এভাবে ওখানটাতে বসে আছেন। তো নদীর অববাহিকার মানুষদের যে পরিমাণ আসলে মানে ফাইটিং এর একটা জীবন, এটা আসলে সার্ভাইভালটা এমন, আমি ৪টা বার পজ করে দিলাম। এটা আসলে না দেখলে বোঝা যায় না। সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, কিন্তু তারা জীবনের ঠিকানা পেয়েছে ওখানটাতেই। তাই যতই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা থাকুক না কেন, তারা ওই জায়গাতেই তাদের জীবনটাকে অতিবাহিত করে, কারণ ওখানেই তারা তাদের জীবনের ঠিকানা খুঁজে পেয়েছে। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। স্বাভাবিক, কারণ বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অনেক কিছুই তো সেখানে সাজানো গোছানো ছিল, এবং সেই নদীর স্রোতে তা তো ভেসে যেতেই পারে, তা ভেসে চলে যেতে পারে, খুব স্বাভাবিক। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। অসংখ্য জীবন, একজন এখানে একটু আগে বলছিল নদীতে ডুবে ওর ফুফাতো বোন মারা গেছে। আসলে এমন কত মানুষ যে মারা যায়, এবং নদী ভাঙনের যে সময়টা, জীবনের অজস্র সম্ভার। সবারই তো সংসার থাকে না, সবারই তো একটা যদি কুঁড়ে ঘরও থাকে, একটা ছনের ঘরও যদি থাকে, ওটাই তো তার কাছে অনেক কিছু। ওটাই তো তার আবাস। ওখানেই তো সে রাত টা কাটায়, বা দিনের সকল কাজ শেষে ওখানে যে একটু বিশ্রাম নেয়। তাই জীবনের অজস্র সম্ভার সবকিছু ভেসে গেছে। ভেসে গেছে কার তোরে? নদীর তোরে। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। কি বলছে? হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এত কিছুর পরে যেই নদী, তুমি বহু সাজানো বাগান ভাসিয়ে নিয়ে গেছো, অসংখ্য মানুষের জীবন চলে গেছে তোমার করাল গ্রাসে। করাল গ্রাস বলতে কেন অনেকে জিজ্ঞেস করতে পারো, মানে হচ্ছে তার এই ভয়ঙ্কর অবস্থার কারণে। আর জীবনের অজস্র সম্ভার, মানুষের জীবনের যা যা কিছু ছিল, ঘর সংসার, সেগুলোও ভেসে গেছে। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এরপরেও পরিপূর্ণ আহ্বান জেগেছে, মানে নদী এর পরেও কিন্তু আমাদেরকে আহ্বান করে, বা নদী এর পরেও মানুষকে কি করে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। কিভাবে মৃত জড়তার বুকে খুলে মুক্তির স্বর্ণদ্বার? দেখো, এই নদী আবার কত মানুষের মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। কিভাবে? দেখো, কত রকম শ্রেণী পেশার মানুষ, যেমন জেলে, নদীর অববাহিকা আছে বলেই তো তারা হচ্ছে এটা করতে পারছে। যদিও এটা সব নদীতে ব্যবহৃত হয় না, কিন্তু বেশ অনেকগুলো নদীতেই কিন্তু নদীর স্রোতকে ব্যবহার করে কিন্তু ইলেকট্রিসিটি উৎপাদন করা হয়, মানে আমরা যেটাকে কারেন্ট বলি আর কি, সেই ইলেকট্রিসিটি কিন্তু উৎপাদন করা হয়ে থাকে। তারপরে ধরো, জেলে ছাড়া আর কারা কারা আছে? যারা হচ্ছে কৃষক। নদীর কারণে কি হয়েছে? নদীর কারণে তাদের মধ্যে
জীবিকা নির্বাহের একটা নদীর কারণে কিন্তু সম্ভব হয়েছে, কারণ নদী তীরবর্তী অঞ্চলগুলো খুবই উর্বর। তারপরে মাঝি, অর্থাৎ এত বিধ্বংসী এত কিছুর পরেও কিন্তু সে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। কিভাবে খুলেছে? তার বিভিন্ন রকম কিছু আচার আচরণের মধ্য দিয়ে। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এই হলো গিয়ে আমাদের আজকের কবিতা পদ্মা। আমরা এখানে কয়েকটা শব্দর অর্থ একটু দেখি। ঘূর্ণি মানে হচ্ছে জলের প্রচন্ড আবর্তন, সেটা আর কি। তো সমুদ্রের স্বাদ মানে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা। হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু। তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের আবর্তনে। উর্বর মানে কি এটা আমরা জানি, যেই জমিতে হচ্ছে ভালো ফসল ফলে সেটাকে উর্বর বলা হয়। জওয়ান মানে কি? জওয়ান মানে সহজ, এটা একটা ফার্সি শব্দ, মানে অনেক শক্তিশালী। যেমন ওই যে জোয়ান তাগড়া, জোয়ান পোলা, আমি জোয়ান, এইরকম। এই জোয়ান এটা যে শক্তিশালী ও বলবান ব্যক্তি হচ্ছে জওয়ান। সমারোহে মানে কি? অনেক আড়ম্বর করে প্রোগ্রাম করে, এমন আর কি। প্রোগ্রাম তো না, এখানে যেটা বোঝানো হয়েছে তারা অনেক আয়োজন করে। সম্বল মানে পাথেয়। মৃত জড়তার মুক্তির পথ, এটা মানে পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতির গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। আমি এটা ভালো মতো এক্সপ্লেইন করেছি, এই লাইন দিয়ে ঘোড়ার ডিমটাও বোঝা যায় না বই যেটা লিখছে। প্রদীপ্ত, প্রদীপ্ত মানে হচ্ছে উজ্জ্বল বা ভাস্বর। স্রোতধারা মানে স্রোতের ধারা। পদ্মা কবিতাটা কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই কবিতার মূল ভাব কি? নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, তার মধ্যে পদ্মা হচ্ছে আমাদের সর্ববৃহৎ নদী। এই কবিতায় এই নদীর দুইটা রূপ প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখেছি নদীর ভয়ঙ্কর দিক নিয়ে কথা বলা হয়েছে, যে বহু সমুদ্রে ঘোরার অভিজ্ঞতা যাদের আছে সেই জলদস্যুদের মনেও ভয় হয় পদ্মা দেখে। অন্যদিকে আবার বলা হয়েছে পদ্মার পলি মাটিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে কি? পর্যাপ্ত ফসল দিয়েছে এবং সবুজের সমারোহ দিয়েছে। আবার এই পদ্মা এই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরে। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। আর পদ্মা কবিতাটা কি? এটা কিন্তু একটা সনেট। আমরা যাদের, এটা একটু পংক্তি, এটা আমি ঠিক করলাম একটু আগে। আচ্ছা, পংক্তিযুক্ত, বানানটা। পংক্তি মানে কবিতার লাইন। সনেটটা কি? এখানে 14টা অক্ষর থাকবে, 14টা লাইন থাকবে। ফররুখ আহমদ কিন্তু অনেক ভালো সনেট লিখতেন। তো এই আর কি এটা। আচ্ছা, আর এটার কোনো ব্যাখ্যায় যাবার আমাদের দরকার নেই। জ্ঞানমূলক প্রশ্নোত্তর এখন কিছু আসো। জ্ঞানমূলক প্রশ্নোত্তর, যেমন ধরো এখানে আমি কয়েকটা প্রশ্ন একটু দাগায় দিব, তোমরা এগুলো একটু নোট করে নিবা। যেমন ধরো হারমাত যে জাতীয় শব্দ, তোমরা খালি এতটুকু লিখো যে হারমাত যে জাতীয় শব্দ, এটা হচ্ছে স্প্যানিশ। খুব গুরুত্বপূর্ণ এগুলো। এটাও লিখো। পাণ্ডুর যে ধরনের রং। কবি জলদস্যুদের অভিহিত করেছেন দুরন্ত হারমাদ বলে। আমি বেশ কয়েকটা এমন ইম্পর্টেন্ট যা যা বলছি তোমরা এগুলো এখন লিখে নিবা। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কে? জ্ঞানমূলকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নির্ভীক জওয়ান। লিখে নাও, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কে? মৃত জড়তার বুকে খুলেছে কি? মুক্তির স্বর্ণ। এগুলো তো জ্ঞানমূলকের জন্য আসলে আমাদেরকে মুখস্থ থাকতে হয়, তাই তো? মুখস্থ না থাকলে কিন্তু আমরা জ্ঞানমূলকটা কখনোই ভালো করে উত্তর করতে পারি না।
মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণোদ্বার। শক্তিশালী ও বলবান ব্যক্তিকে কি বলে? শক্তিশালী ও বলবান ব্যক্তিকে বলে জওয়ান। আচ্ছা, এবারে আমি এগুলো আরো অনেক কিছু দিয়েছি, তোমরা এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে? বাট আমি মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে অলরেডি দাগিয়ে দিয়েছি। এবারে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি এবং দেখাবো। আমি বারবার বলছি যে এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে নতুন। তো এটা থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি 100%। নির্ভীক জওয়ান জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কেন, বুঝিয়ে লিখো। আমরা সবাই জানি অনুধাবনমূলকে আমরা উদ্দীপক থেকে কোনো কথা বলবো না। অনুধাবনমূলকে আমি যতটুকু কথাই বলবো, সেই পুরো কথাটুকুই হবে আমার বই থেকে। নির্ভীক জওয়ান পদ্মার সর্বগ্রাসিতার শিকার হয়ে জীবনে টিকে থাকতে সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ায় সে পদ্মাপাড়ের জীবন জটিলতা অর্থাৎ জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক। পদ্মা নদীর দুই তীরে সংগ্রামী মানুষ কঠোর পরিশ্রম করে জীবনযুদ্ধে টিকে থাকে। তারা জানে পরিশ্রম ভিন্ন তাদের অনিশ্চয়তায় ঘেরা জীবনে অন্য কোনো রাস্তা নেই। পদ্মা কেন্দ্রিক এই সংগ্রামী জীবনের কারণে নির্ভীক জওয়ান জীবন মৃত্যুর দ্বন্দ্বে সংশয়হীন। এতটুকু লিখলেই যথেষ্ট। এবং একটা অনুধাবনমূলক প্রশ্ন আমাদেরকে কতটুকু লেংথ নিয়ে লিখতে হয়, আমাদেরকে আধা পৃষ্ঠা নিয়ে লিখতে হয়। অনুধাবনমূলক আমাদেরকে আধা পৃষ্ঠা নিয়ে লিখতে হয়। পদ্মার ভয়ঙ্কর রূপটি কিভাবে ধরা পড়ে, ব্যাখ্যা করো। এগুলো তোমরা দেখে নিবা, মানে আমি এখানে দিয়েছি, আর আমার তো এগুলো রিডিং পড়ার কোনো মানে নেই এখানে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখাচ্ছি, তোমরা এগুলো সব এই পিডিএফটা তুমি পাচ্ছ এই ক্লাস শেষে, তো এটা দেখে নিবা। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, ব্যাখ্যা করো। হ্যাঁ, কিভাবে কি এটা? জলদস্যুদের নদী আর সমুদ্রে বিচরণ করতে হয়, ঝমঝমে নানা অবস্থার মুখোমুখি হয়ে অভিজ্ঞতা লাভ করে তারা। একই সময় নানা প্রতিকূল অভিজ্ঞতায় ঋদ্ধ এই জলদস্যুরাও পদ্মার ভয়ঙ্কর ধ্বংসকারী রূপ দেখে ভয়ে কেঁপে ওঠে। তুমি তোমার ভাষায় লিখলেই হয়ে গেল অনুধাবনমূলক। দুরন্ত হারমাদের ভয়ের কারণ কি? কিংবা সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, এটার মানে কি? এইবারে আমরা সরাসরি একটা সৃজনশীল প্রশ্নে চলে যাব। এরপরে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো, তারপরে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব। প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। পদ্মারে তোর তুফান দেখা, অনেক ছোটকালে শুনেছিলাম আমরা যে পরাণ কাঁপে ডরে, ফেইলা আমায় মারিস নে তোর সর্বনাশা ঝড়ে। এখন এই গানটাতে এটা ফুটে উঠেছে। এবারে আমাদের আসি যে আমরা এটা নিয়ে বেশ কিছু প্রশ্নে আসি। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কারা? জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে কি বোঝানো হয়েছে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে মূলত স্থবির জনজীবনে পদ্মার গতি সঞ্চারের দিকটিকে বোঝানো হয়েছে। তো পদ্মা তীব্র স্রোতস্বিনী নদী, প্রবল তার ঘূর্ণি, অশেষ তার উদ্দামতা। পদ্মার তীব্র বেগ ও গতি জনজীবনেও গতির প্লাবন নিয়ে আসে। জড় সমাজ যেন জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। আমরা এখানে দেখছি যে যেভাবে আমাদের জ্ঞানমূলক লিখতে হয়, প্রথমে আমরা এক লাইনে এই উত্তরটা দিয়ে ফেলি জ্ঞানমূলকের, তারপরে আমার অনুধাবনমূলকের অংশে কি করি, এই যে লিখলাম এটাকেই আমি কিন্তু এখানে একটু বিশদে লিখেছি বা একটু বর্ণনা করে লিখেছি। এবং পুরো বিষয়টা আমরা কতটুকু সময় নিয়ে লিখি? পুরো সৃজনশীল আমরা 19 মিনিট সময় নিয়ে লিখি। আমরা এটা লিখি এক লাইন, আর আমরা এটা লিখি কতটুকু? এটা লিখি আমরা আধা পৃষ্ঠা।
আর কত প্যারা কোনটা লিখবো সেটা তো আসলে যত নম্বর তত প্যারা। এটা 2 নম্বর 2 প্যারা। এবার আমি প্রয়োগমূলকে যদি যাই যে উদ্দীপকটির সাথে পদ্মা কবিতার কোন দিকটির সামঞ্জস্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। এক কথায় বলে দিব পদ্মা কবিতায় বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। দেখো আমি যদি উদ্দীপকের দিকে যাই, উদ্দীপকে কিন্তু শুধু একটা বিষয় বলেছে, পদ্মার তুফান দেখে ভয়ে কাঁপছে এবং সর্বনাশা ঝড়ে ওকে যাতে মেরে না ফেলে এরকম বলছে যিনি গায়ক তিনি। কিন্তু আমাদের মূল কবিতায় কিন্তু শুধু এই একটা জিনিস নিয়ে কথা নাই। মূল কবিতায় কিন্তু আবার পদ্মা যে প্রাণ সঞ্চার করে, পদ্মা যে মানুষের মাঝে একটা জীবনের অনুষঙ্গ হয়ে থাকে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। এগুলো কিন্তু এই উদ্দীপকের মাঝে নাই। তাই উদ্দীপকের মাঝে যতটুকু আছে ততটুকুই আমরা দিব। কেন এই কমন কথাগুলো বলছি? কারণ এখনো শিক্ষার্থীরা ভুল করে। সহজ হিসাব, আমি অনেক শিক্ষার্থীকে পাই এখন হচ্ছে উদ্দীপক তো ঠিকঠাক পড়ে না, হুট করে লেখা শুরু করে দেয়। হয়তো কোনো গাইডে পাইছে, কোনো সময় কোনো জায়গাতে দেখছে একটা জিনিস, ওই মাথায় সে লেখা, তারপরে দেখে কিন্তু মিলে নাই, এটা হয় নাই। উদ্দীপকের সাথে পদ্মা কবিতায় বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। 1 নম্বর, এটাকে একটু বড় করে লিখবো। আরো 1 নম্বর। আচ্ছা, টোটাল জিনিসটা কতটুকু? টোটাল জিনিসটা হচ্ছে আমরা লিখব 1 পৃষ্ঠা। উদ্দীপকে পদ্মা নদীর প্রলয়ঙ্কর রূপটি দারুণভাবে ফুটে উঠেছে। পদ্মার তুফান দেখে তীরবর্তী মানুষের অন্তর কেঁপে ওঠে। পদ্মায় যে সর্বনাশা ঝড় তৈরি হয় তা প্রাণঘাতী হতে পারে নিমেষেই, উড়িয়ে নিতে পারে ঘরবাড়ি। একইভাবে পদ্মা কবিতায়ও কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের অবতারণা করেছেন। পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান ভেসে যাওয়ার কথা বলা হয়েছে এ কবিতাটিতে। শুধু তাই নয়, জীবনের অজস্র সম্ভারও হুমকির মুখে পড়ে পদ্মার করাল গ্রাসে। উদ্দীপকে পদ্মা কবিতার এই দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকটি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, তো এই উক্তিটা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কি করব? এখানেও আমরা প্রথমে 1 লাইনে আমি উত্তরটা দিয়ে দিব। উদ্দীপকে পদ্মা নদীর বিধ্বংসী রূপটি ফুটে ওঠায় তা আলোচ্য কবিতার আংশিক রূপায়ণ। 1 নম্বর পেয়ে গেলাম। এটা আমি লিখবো 1.5 পৃষ্ঠা জুড়ে, তাই তো? যেহেতু 4 নম্বর 4 প্যারা। এরপরে আমি অনুধাবনমূলক অংশটা লিখবো, প্যারাটা, যেটাতে আমি উদ্দীপক থেকে কোনো কথাবার্তা আনবো না। এইখানে যে কথাটা বললাম জ্ঞানমূলকে 1 লাইনে, ওটাকে একটু বর্ণনা করে লিখবো। পদ্মা বাংলাদেশের সর্ববৃহৎ নদী, স্বকীয় ভঙ্গিতে ঢেউ তুলে উদ্দাম গতিতে এ নদী নিরন্তর ছুটে চলে, জনজীবনে সঞ্চার করে গতি। এরকম নানা বিষয় লিখে আসলো 1 নম্বর। এরপরে আমরা কি করব? এরপরে আমরা উদ্দীপকের সঙ্গে আমাদের যেই পদ্মা কবিতাটা আছে সেটার একটা সম্পর্ক স্থাপন করব। উদ্দীপকে পদ্মা নদীর নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। পদ্মার দুরন্ত তুফান দেখে মানুষের প্রাণ আতঙ্কে কেঁপে ওঠে। জীবন নাশের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত মানুষ তটস্থ হয়ে পড়ে। এভাবে উদ্দীপকটিতে কেবল পদ্মার সংহার রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। পক্ষান্তরে পদ্মা কবিতায় পদ্মা নদীর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই দৃশ্যমান হয়ে উঠেছে। আরো 1 নম্বর গেল। এবং লাস্টে যে আমি কি করলাম, লাস্টে গিয়ে আমি এটাকে একটা কনক্লুশনে আনলাম। এই যে একটা রূপ নিয়ে কথা বলা হয়েছে বা পদ্মার একটা আংশিক রূপায়ণ হয়েছে। আলোচ্য কবিতায় পদ্মা যেমন নির্মম ও প্রলয়ঙ্কর রূপে এসেছে, তেমনি আশেপাশের অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি করে মানুষের অন্ন সংস্থানেও পদ্মাকে ভূমিকা রাখতে দেখা যায়। মানে আমি এখন এই কথাটাই বলছি, যেটা কিন্তু আংশিক রূপায়ণ করেছে আমার উদ্দীপকটা। মানে একটা বিষয় নিয়ে কথা বলেছে বা একটা অংশ বিশেষ নিয়ে কথা বলেছে আমার কবিতার সমগ্র ভাবকে কিন্তু এটা প্রতিফলিত করে না। জীবনের অজস্র সম্ভার ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে পদ্মার পলি পড়া চড়ে চাষাবাদ করে সংগ্রামী মানুষ সোনার ফসল ফলায়, পেয়ে যায় জীবনের সম্বল। উদ্দীপকে পদ্মা নদীকে শুধু প্রলয়ঙ্কর রূপেই চিত্রিত করা হয়েছে। পদ্মার কল্যাণময়ী রূপটি এখানে দৃশ্যমান নয়। অন্যদিকে পদ্মা কবিতায় পদ্মার নির্মম রূপের পাশাপাশি মমতাময়ী রূপটিও দৃশ্যমান। সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক। এবার আমরা দেখি পদ্মাকে দেখে কে কেঁপে উঠেছে। তোমরা এখন চ্যাটে অ্যান্সার গুলো দিবা। না, আমি তোমাদের জন্য চ্যাটটা ওপেন করে দিয়েছি, তোমরা চ্যাটে অ্যান্সার লিখো। এরপরে তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবা। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে শিখবো জিতবো গ্রুপে অবশ্যই পোস্ট করবা। পদ্মাকে দেখে কে কেঁপে উঠেছে, এটা বি অ্যান্সার আসছে, এ অ্যান্সার আসছে, সিও আসছে, শুধু ডিটা আসা বাকি, তাই তো? পদ্মাকে দেখে কে কেঁপে উঠছে? নির্ভীক জওয়ান কেঁপে উঠছে না? কোথায় আছে এটা? হুম, তাহলে কি পড়ালাম আর কি তোমরা ইয়ে করলে? একদম প্রথমেই তো আছে যে দুরন্ত হারমাদ, যারা হচ্ছে সমুদ্র টমুদ্র অনেক কিছু দেখে আসার পরেও পদ্মাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে।
জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, এখানে কাদের কথা বলা হয়েছে? এইভাবে অ্যান্সার দেওয়া যে 2.a 2.b, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। 1-এর বি ঠিক আছে। 2 এর অ্যান্সার করো। দুইয়ের এ, হ্যাঁ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, এটা কাদের কথা বলা হয়েছে? জলদস্যুদের কথা বলা হয়েছে। অ্যান্সার করো, এটি শেষ প্রশ্ন আজকে। ভাঙন প্রবণ তীরে যাদের আবাস, তারা কেউ সুখে নেই, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। উদ্দীপক ও পদ্মা কবিতাটির মিল রয়েছে কোথায়? নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ, নদীর জীবন প্রবাহ, তিনের অ্যান্সার হবে এ। ক, তোমরা করো কি এই বহুপদী সমাপ্তি সূচকে তোমরা ওই 1 ও 2 তোমরা বুঝো না একাধিক উত্তর হবে। একাধিক উত্তর হবে কেন? একটা উত্তর তো হতে পারে। আসলে আমরা এই প্রশ্নটা একটু বিশ্লেষণ করি। এখানে বলছে যে ভাঙন প্রবণ তীরে যারা থাকে নদীর, তারা সুখে নাই, দুঃখেই তাদের দিনকাল কাটে। এখন এখানে কি নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ, শুধু এটা নিয়েই তো কথা হচ্ছে। নদীর জীবন প্রবাহ কিংবা কৃষিতে নদীর প্রভাব, এটা নিয়ে তো কোনো কথাবার্তা হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করো, আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে ক্লাসটা শেষ করে দিব। আর যদি আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানাও, ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে তোমরা একটা পোস্ট করতে পারো। মিথুন, আমরা মাত্রা নিয়ে ক্লাসে বলবো না, আমাদের আপাতত প্রয়োজন নাই, যেহেতু সবাই এটা নিয়ে তটস্থ, মানে ধরো আমি চিন্তিত থাকি, টেনশন এরকম আর কি। থ্যাংক ইউ যে আজকের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপেও তোমরা জানিয়ে দিও, কারণ ভালো জিনিসের কথা যদি আমরা বলি তাহলে একটা ভালো ভাইব তৈরি হয়। আমাদের ফেসবুকটা এত বেশি নেগেটিভ জিনিস আমার কাছে দেখলেও খারাপ লাগে মাঝে মধ্যে। আজকে দেখি এই আওয়ামী লীগকে গালি দিতেছে, ওই বিএনপি রে গালি দিতেছে, ইউনূস স্যারকে গালি দিতেছে, এই এনসিপি কে গালি দিচ্ছে, এগুলোই চলতেছে। কখনো পলিটিক্স এর এগুলো নেই। তারপরে দেখবা যে এই আজকে এইটা হয় না, ওইটা হয় না, এটা হয় না, তার মধ্যে যদি একটু ভালো জিনিস আমরা দেখতে পাই তাহলে ভালো লাগে। একটা ক্লাস ভালো লেগেছে, বা একটা ওই জিনিসটা একটু ভালো লেগেছে, বা ওখানে সুন্দর জায়গায় গিয়েছি, ওই জায়গাটা ভালো লেগেছে, এমন আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। আর অনেকেই নানা চ্যাপ্টারের নাম দিচ্ছ এবং জিজ্ঞেস করছো স্যার ওটা কি পড়াবেন কিনা, এটা কি পড়াবেন কিনা, সবই পড়াবো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে, কোনো চিন্তা নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। প্রদীপ্ত স্রোতধারা মানে কি একজন জিজ্ঞেস করেছে, মানে হচ্ছে একদম ধরো খুবই জোরে সোরে স্রোত বয়ে যায়, এটা বুঝিয়েছে।